আমাদের এই ক্র্যাশ কোর্সের অষ্টম ক্লাস, আমরা ট্রেড ফাইন্যান্স ফরেন এক্সচেঞ্জ এই সাবজেক্টটা আজকে ফার্স্ট ক্লাস। তো তিনটা ক্লাসের মাধ্যমে আমরা থিওরি পার্টটুকু শেষ করব। সো একটু দেখে আসি তিনটা ক্লাসে আমরা কি কি পড়তে যাচ্ছি। আমরা ফার্স্ট ক্লাসে হলো আমার ইন্টারন্যাশনাল ট্রেড এবং ফরেন এক্সচেঞ্জ ওভারভিউ, মানে বেসিক আইডিয়াগুলো নিব আমরা, যেটা আজকে ক্লাসে নিব। সেকেন্ড চ্যাপ্টারে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথড নিয়ে কথা বলবো। সো পেমেন্ট মেথড নিয়ে আমরা কথা বলবো এখানে। আমরা থার্ড ক্লাসে ডকুমেন্ট ইন ট্রেড সার্ভিস নিয়ে কথা বলবো। আমরা ট্রেড সার্ভিসের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট জড়িত এই জিনিসটা নিয়ে কথা বলবো। আমরা ফোর্থ চ্যাপ্টারে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, আমার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ভিউ পয়েন্ট থেকে আমার ইন্টারন্যাশনাল ট্রেডটা দেখবো। আমার ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্সটা বলবো। ফাইন্যান্স মানে কি? ফাইন্যান্স মানে লোন, ফাইন্যান্স মানে লোন। সো আমার এই চ্যাপ্টারে আমার ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্টে আমরা কি ধরনের ফাইন্যান্স ব্যাংক দিয়ে থাকে এই জিনিসটা দেখবো। আমরা ফরেন রেমিটেন্স, ফরেন কারেন্সি নিয়ে কথা বলবো। আমরা ফরেন এক্সচেঞ্জ রেট নিয়ে কথা বলবো। লাস্টের চ্যাপ্টারে মেল প্র্যাকটিস ইন ট্রেড সার্ভিস, আমরা ট্রেড সার্ভিসকে ইউজ করে কিভাবে আমি কি করতেছি, আমার দেশ থেকে বাইরে টাকা পাচার করতেছি, অথবা আমি কিভাবে আমি গভর্নমেন্ট থেকে আমি ট্যাক্স বা ইনসেন্টিভ সুবিধা নিচ্ছি, এই জিনিসটা দেখবো। আজকের ক্লাসে শুরু করার আগে একটু ইন ডিটেলে দেখে আসি আজকের ক্লাসে কি কি কভার করতে যাচ্ছি। ইন্টারন্যাশনাল ট্রেড এবং ফরেন এক্সচেঞ্জের ওভারভিউতে আমরা বেসিক জিনিসগুলো শিখবো। এই চ্যাপ্টারটা খুবই ভালো লাগবে আপনার, আমি কনফার্ম এই চ্যাপ্টারটা খুবই আপনার ভালো লাগবে। যেহেতু এই পড়াগুলো আমি হয় আমার সিএফএ তে পড়ছি অথবা আমার ইউনিভার্সিটি লাইফে পড়ছি। সো আমার আবার একটা জিনিসকে আমি মনে রাখতে পারি না। আমার লাইফে আমি কখনো মুখস্থ বিদ্যায় খুব পারদর্শী ছিলাম না। যদিও আমি বিশ্বাস করি যাদের মুখস্থ বিদ্যা ভালো তারাই ভালো স্টুডেন্ট, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি দেখছি প্র্যাকটিক্যাল লাইফে। বাট আমার আবার কনসেপ্টটা ভালো, আমি আবার কোনো কিছু পড়ে বুঝতে পারি ভালো, যার কারণে আপনাদের ভালো ক্লাস নিচ্ছি। সো আমার আমার মনে আছে, আমার এই পড়াগুলো মনে আছে, আমি যে ইউনিভার্সিটি লাইফে কি পড়ছিলাম এখনো মনে আছে, আমার কনসেপ্টগুলো আমার কাছে ক্লিয়ার। সো আমি আপনাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিব, সো যাতে আপনার পরীক্ষাটা সহজ হয়। আমরা এখানে ইন্টারন্যাশনাল ট্রেড কাকে বলে শিখবো, ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল ট্রেডের ভিতর ডিফারেন্সটা দেখবো। আমরা এখানে আমার ব্যালেন্স অফ ট্রেড নিয়ে কথা বলবো, ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে কথা বলবো, আমরা কারেন্সি কনভার্টিবিলিটি নিয়ে কথা বলবো, রিজার্ভ নিয়ে কথা বলবো, আমরা ফরেন এক্সচেঞ্জ এন্ড ট্রেড সার্ভিস নিয়ে কথা বলবো। সো এখানে ডিটেল বেসিক জিনিসগুলো আমরা শেখার চেষ্টা করবো। আজকে ক্লাসে সেকেন্ড চ্যাপ্টারে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথড নিয়ে কথা বলবো। সো আমি তো কি করতেছি, এক্সপোর্ট করতেছি আর কি করতেছি, ইম্পোর্ট করতেছি, রাইট? সো আমি যখন এক্সপোর্ট করি তখন আমার কি করতে হয়, আমার কাছে ডলার আসে। আমি একটু এরুচিনিতে বুঝলাম যে আমার কাছে ডলার আসে। আমি বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতেছি, বাংলাদেশে ডলার আসবে। আর আমি যখন ইম্পোর্ট করব আমার থেকে ডলার চলে যাবে, বাইরের কান্ট্রিতে চলে যাবে, ফর এক্সাম্পল ইন্ডিয়াতে চলে যাবে। সো আমার তো পে করা লাগবে, তাই না? ইম্পোর্ট করার সময় পে করা লাগবে, আর আমি এক্সপোর্ট যখন করব আমি তখন পেমেন্ট পাবো। সো এই পেমেন্টের মেথড আছে অনেকগুলো। আমাকে কি আগেই পে করা হবে, না এলসি ওপেন করে আমি আমি এক্সপোর্ট করব? তো এখানে ব্যাংকও জড়িত, ব্যাংক গ্যারান্টির মাধ্যমে করবো কিনা। সো আমরা এই জিনিসগুলো ইন ডিটেলে দেখার চেষ্টা করবো। যে এখানে সেল এবং পারচেস কন্ট্রাক্টের ব্যাপারে আমরা আলোচনা করব, যে আমার এক্সপোর্ট ইনপুট হয়, এখানে বায়ার থাকে সেলার থাকে, দুইজনের ভিতরে একটা কন্ট্রাক্ট হয়, ওই কন্ট্রাক্টের উপাদানগুলো কি কি থাকে এগুলো নিয়ে কথা বলবো। ট্রেড পেমেন্ট মেথড নিয়ে কথা বলবো, আমি কি ক্যাশে পে করতেছি না আমি ডেফার্ড পেমেন্ট করতেছি। আমরা এখানে ডিফারেন্ট টাইপ অফ ডকুমেন্টারি ক্রেডিট নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো আমরা এই জিনিসগুলো নিয়ে ইন ডিটেলে আলোচনা করব। সো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ট্রেড ফাইন্যান্স এন্ড ফরেন এক্সচেঞ্জের মডিউল এ, যেখানে আমরা ইন্টারন্যাশনাল ট্রেডের বেসিক জিনিসগুলো দেখার চেষ্টা করব। প্রথম কোশ্চেন হলো ইন্টারন্যাশনাল ট্রেডটা কি। সো নর্মালি ট্রেডের মিনিংটা হইলো কি, শুধু ট্রেডের মিনিং কি আমাকে বলেন তো। শুধু ট্রেডের মিনিং হইলো বাই সেল, সহজ কথা বাই এবং সেল, ঠিক আছে? আমি কেনা বেচা যে করতেছি ওইটাকে আমি ট্রেড বলতেছি। সো ইন্টারন্যাশনাল ট্রেড এর মিনিং কি, আমার বাউন্ডারির বাইরে গিয়ে আমি বাংলাদেশের ভিতরে যখন আমি কি করব, বাই সেল করব, এটাকে শুধু ট্রেড বলবো। আর ইন্টারন্যাশনাল ট্রেড বলবো আমি বাংলাদেশের সাথে যদি পুরো বিশ্বের সাথে আমি যদি বাই সেল করি। আমি কি করতেছি, আমি এক্সপোর্ট করতেছি, আমি ইম্পোর্ট করতেছি। সো বাংলাদেশের সাথে পুরো বিশ্বের যে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে, আমার বাউন্ডারি গিয়ে যখন আমি বাই সেল করবো, ওটাকে আমি বলতেছি ইন্টারন্যাশনাল ট্রেড। সো এই ইন্টারন্যাশনাল ট্রেডটা আমার বাংলাদেশের সাথে বাইরের কান্ট্রির হইতে পারে, অথবা বাইরের কান্ট্রির সাথে বাইরের কান্ট্রির হইতে পারে। সো এটা এমন না যে শুধু বাংলাদেশের সাথে হবে। সো বিশ্বে প্রায় 200-র মতো কান্ট্রি আছে। সো প্রত্যেকটা কান্ট্রি গ্লোবালাইজেশনের যুগে কিন্তু একজনের সাথে আরেকজন ট্রেড করতেছে, ভাই সেল করতেছে প্রোডাক্ট। তো এটাকে আমি ইন্টারন্যাশনাল ট্রেড বলছি। সো আমি দেখি বইয়ের ভাষায় কি বলছে, এক্সচেঞ্জ অফ গুড অ্যান্ড সার্ভিস বিটুইন কান্ট্রি। আমার বিটুইন কান্ট্রি যখন হবে তখন এটাকে আমি ইন্টারন্যাশনাল ট্রেড বলবো। এটা সুবিধাটা কি, আমার ইন্টারন্যাশনাল ট্রেডের সুবিধা কি, আমি বাংলাদেশ, সো আমি বাংলাদেশের ভিতরে বাইসেল করি, আমার বাইরে যাওয়ার দরকারটা কি, বাইরের কান্ট্রির সাথে আমি লেনদেন করার দরকার কেন? আমার কি করে এটা আমাকে স্পেশালাইজেশন দেয়। স্পেশালাইজেশনের মিনিংটা, এই শব্দটার খুব মিনিংফুল একটা শব্দ। এটার মানে হইলো আমি যদি বাংলাদেশের ভিতরে যদি বাইসেল করতাম, আমি বাইরে থেকে আমদানি করব না। আমি রাইস চাল আমি প্রডিউস করব, আমি দেশের ভিতরে সেল করব। আমি ধরেন আমি কম্পিউটার প্রডিউস করব, আমি দেশের ভিতরে সেল করব। এরকম যদি থিম থাকতো তাহলে কি হইতো, আমি যে জিনিসটা, সব জিনিস তো আমি পারবো না।
সব জিনিস আমি পারবো না, শুধু যে জিনিসটা পারতাম ওইটাই প্রডিউস করতাম, ওইটাই সেল করতাম। ঠিক আছে, আমার তাহলে স্পেশালাইজেশন থাকতো না, আমি আসলে সব জিনিস কনজিউম করতে পারতাম না, কনজিউম করতে পারতাম না। ইন্টারন্যাশনাল ট্রেড বলতেছে তোমার দরকার কি, তুমি যেটা পারো না ওইটা প্রডিউস করার দরকার নাই, ওইটা ইম্পোর্ট করে নিয়ে আসো, তুমি যেটা পারো এটা বেশি বেশি প্রডিউস করো। তুমি যেটা পারো, তুমি যেটাতে এক্সপার্ট, আমি একটা শব্দ ইউজ করলাম এক্সপার্ট, তুমি যেটাতে এক্সপার্ট এটা বেশি প্রডিউস করো। বেশি প্রডিউস করে কি করো, তুমি এক্সপোর্ট করো। তুমি যেটাতে এক্সপার্ট ওইটা এক্সপোর্ট করো, যেটাতে এক্সপার্ট না, নো এক্সপার্ট, নো এক্সপার্ট ওইটা তুমি কি করো, ইম্পোর্ট করো। এতে কি হচ্ছে, আমি যেটাতে এক্সপার্ট আমি এটা বেশি প্রডিউস করতে পারি, আমি প্রচুর পরিমাণে সেল করব, আমি ফরেন কারেন্সি নিয়ে আসবো। আর আমি যেটাতে এক্সপার্ট না ওইটা আমি ইম্পোর্ট করবো, এতে কি হচ্ছে, স্পেশালাইজেশন হচ্ছে। যে দেশ যেটাতে বেশি ভালো পারে সে ওই জিনিসই প্রডিউস করবে, ঠিক আছে, আর বাকি জিনিস সে ইম্পোর্ট করবে। সো এতে কি হচ্ছে, আমার ইন্টারন্যাশনাল ট্রেডের ফলে স্পেশালাইজ হচ্ছে। আমি আরএমজি তে এক্সপার্ট, আমার মানুষ বেশি দেশের ভিতরে, সো আমি গার্মেন্টস প্রডিউস করব, আমি ইম্পোর্ট করব কম্পিউটার। 2 নম্বর পয়েন্ট বলতেছে ইকোনমিক গ্রোথ। আমার কি হয়, জব ক্রিয়েশন হয়, ইকোনমিক গ্রোথ হয়। জব ক্রিয়েশন কিভাবে হয়, আমি যেটাতে এক্সপার্ট এটা আমি বেশি বেশি প্রডিউস করতেছি, সো বেশি প্রডিউস করার কারণে আমি কি হচ্ছে, আমার এখানে এমপ্লয়মেন্ট জেনারেট হচ্ছে। সো আমি যেটা পারি না ওইটা যদি প্রডিউস করতে যাইতাম, আমার কিন্তু এই এমপ্লয়মেন্ট জেনারেশনটা হইতো না। অফার কনজিউমার মোর চুজ, আমি যে জিনিসটা পারতাম না, আমি হয়তো ওইটা কনজিউম করতে পারতাম না, বাট ইন্টারন্যাশনাল ট্রেডের কারণে কি হচ্ছে, আমি যেটা প্রডিউস করতে পারি না ওইটাও আমি কনজিউম করতে পারতেছি। কিভাবে পারতেছি, ইনপুট করে পারতেছি। সো এটা ইনপুট করে পারতেছি। কোর পার্টিজ ইন ইন্টারন্যাশনাল ট্রেড, তাহলে এখানে কি কি পার্টি জড়িত ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে, আমার এক্সপোর্টার জড়িত, ইম্পোর্টার জড়িত। এক্সপোর্টার মানে সাপ্লায়ার সেলার, আর ইম্পোর্টার মানে হলো বায়ার। সহজ একটা পড়া, আমি ডিটেলে গেলাম না। এখন একটা মজার পড়ায় পড়বো, ঠিক আছে, এই এই পড়াটা আমার বইয়ে আমি আমার ছিল না, 99-এ ছিল না। সো আমি দেখলাম যে আমার বইয়ে 99-এ নাই, সো এটা আমার আইবিবি টেক্সট বইয়ে আছে। পরে আমি ফিফথ ব্যাংকিং প্রফেশনাল এক্সাম অ্যাড করে দিছি। সো আমরা কিন্তু প্রতিনিয়তই কাজ করি আমাদের নোট নিয়ে, যে আমি ডেভেলপ করার চেষ্টা করি সিলেবাস কাভারেজ হয়েছে কিনা, আবার চেক করি সবকিছু কভার করছি কিনা। আরেকটা জিনিস চেক করি কোনো আননেসেসারি কোশ্চেন আছে কিনা। আননেসেসারি কোশ্চেন থাকলে আমরা বাদ দিয়ে দেবো নোট থেকে। সো এটা একটা মজার পড়া। আমার ইকুইলিব্রিয়াম ওয়েল বিং ইন ইকুইলিব্রিয়াম উইদাউট ট্রেড। আমার যদি ট্রেড না থাকতো বাংলাদেশে, আমার কোনো ইন্টারন্যাশনাল ট্রেড নাই, না থাকলে আমার দেশের ভিতরে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা কিরকম হইতো। সো আমরা জানি ইকুইলিব্রিয়াম কোথায় হয়, আমার ডিমান্ড, এটা সাপ্লাই কার্ভ এবং ডিমান্ড কার্ভ যেখানে ক্রস করে ওইটা হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট। আমি কি করতাম, আমি এই প্রাইসে এই পরিমাণ পণ্য আমি কনজিউম করতাম দেশের ভিতরে। সো আমি ইম্পোর্ট নাই, এক্সপোর্ট নাই, কোনো কিছু নাই। এটা নিয়ে কারো কোনো কনফিউশন, এটা নিয়ে তো কনফিউশন নাই। সো এখানে একটা জিনিস আমি শিখাই আপনাকে। সো আমার যেহেতু এটা হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট, সো আমি কি করতেছি, এই প্রাইসে আমি কি করতেছি, এই প্রাইসে আমার আমার এই পরিমাণ পণ্য আমি দেশের ভিতরে বাই সেল করতেছি। সো কেউ কেউ তো এখানেও কিনতে রাজি আছে, এই প্রাইসে কিনতে রাজি আছে, রাইট। কেউ কেউ এই প্রাইসে কিনতে রাজি আছে, এই প্রাইসে কিনতে রাজি আছে, এই প্রাইসে কিনতে যে রাজি আছে সে হয়তো এই পরিমাণ ডিমান্ড করবে। তো আমার কি, সবাই কিন্তু এই মার্কেট প্রাইসে পাচ্ছে, সবাই যেহেতু মার্কেট প্রাইসে পাচ্ছে, সো এই কারণে এই মার্কেট প্রাইসের যে উপরের যে এরিয়াটা, এই এরিয়াটাকে আমি বলতেছি কনজিউমার সারপ্লাস। আর এই এরিয়াটাকে প্রডিউসার কে কত এই প্রাইসেও সেল করতে রাজি আছে, বাট যেহেতু মার্কেট প্রাইসে সেল করতেছে, সো এই এরিয়াটা হলো কনজিউমার সারপ্লাস। সো এটা একটা সিম্পল পড়া ছিল, বাট পরেরটা অত সিম্পল না, আমরা পরের পরে চলে যাচ্ছি। কনজিউমার এবং প্রডিউসার সারপ্লাস হোয়েন কান্ট্রি বিকাম এক্সপোর্ট অফ গুড, আমি যখন এক্সপোর্ট করতেছি, এক্সপোর্ট করার ফলে কি হচ্ছে, আমি আমার প্রোডাক্টগুলো আমি বাইরের কাছে সেল করে দিচ্ছি। অবশ্যই ডোমেস্টিক প্রাইসের চেয়ে বেশি প্রাইস যদি না পাই, আমি বেশি প্রাইস না পাইলে তো আমি বাইরে সেল করব না, আমি তো দেশের ভিতরেই সেল করবো, রাইট। সো আমার ডোমেস্টিক প্রাইস ছিল এটা। সো আমি এই প্রাইসের চেয়ে যখন আমি বেশি প্রাইস পাচ্ছি, এটা ধরেন 100 টাকা, তো 100 টাকা থেকে যখন আমি 120 টাকা পাচ্ছি, তখন আমি কি করতেছি, আমি প্রোডাক্ট সেল করে দিচ্ছি বাইরের কান্ট্রিতে। তখন আমার কি দাঁড়াচ্ছে, আমার ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে দেখেন, তখন আমার আমার ডোমেস্টিক ডিমান্ড হলো এটা, ডোমেস্টিক সাপ্লাই হলো এটা। সো আমি এই প্রাইসে সেল করতেছি, সো আমি এই প্রাইসে সেল করতেছি, তখন কিন্তু আমি ডোমেস্টিকলিও প্রাইস বেড়ে গেছে, আমার দেশের ভিতরে আমি প্রাইস বাড়াই দিছি, আমি যে এক্সপোর্ট করতেছি ওইটার প্রাইসও বেড়ে গেছে। তাতে কি হচ্ছে, আমার ডিমান্ড কার্ভকে, আমি যদি এই প্রাইসে সেল করি, সো আমার ডিমান্ড কার্ভ এখানে টাচ করে, তার মানে ডোমেস্টিক কোয়ান্টিটি অফ ডিমান্ড একটু নেমে গেছে, ঠিক আছে। বাট সাপ্লায়াররা কি করতেছে, ডোমেস্টিক সাপ্লাই সে এই পরিমাণ সাপ্লাই করতে রাজি আছে।
তাহলে কি দাঁড়াইলো, আমি আগে কনজিউমার সারপ্লাস ছিল পুরো এরিয়াটা, বাট এখন কিন্তু পুরো এরিয়াটা, বাট এখন কিন্তু কনজিউমাররা একটু পর্যন্ত কনজিউম করতেছে, সো এটা হলো কনজিউমার সারপ্লাস। আর এই এরিয়াটা হলো প্রডিউসার সারপ্লাস, এই এরিয়ার পুরোটা হলো প্রডিউসার সারপ্লাস। তার প্রডিউসারের সারপ্লাস পরিমাণ বেড়ে গেছে, কারণ কারণ কি, সে এক্সপোর্ট করতে পারতেছে। কার কোনো কনফিউশন? ভাইয়া আগের স্লাইডটা থেকে যদি আবার বলতেন, মানে কনজিউমার সারপ্লাসটা ঠিক। কনজিউমার সারপ্লাস জি। ধরেন আজকে মেটামেন্টর ধরেন আমি 250 করে নোট সেল করি, রাইট? তো 250 করে নোট সেল করি, কেউ কেউ যদি আমি নোটের প্রাইস, আমি নেক্সট সেশনে নোটের প্রাইস ধরেন 350 করে দিলাম, 350 করে দিলে কেউ কেউ কিনবে, সবাই না, কেউ কেউ কিনবে, কেউ না কেউ কিনবে, ঠিক আছে? সো তখন আমার কি হবে, যে আমি যদি 350 করে দেই তাই তাহলেও সেল হবে, সেলের পরিমাণটা কম হবে, হয়তো এটা আমি আমি ধরলাম এটা 250 টাকা আর এটা 350 টাকা, ঠিক আছে? সো আমার ডিমান্ড কমে যাবে, ঠিক আছে, ডিমান্ড হয়তো একটু পরিমাণ কমে যাবে, বাট আমি কিন্তু সেল করতে পারবো। বাট আমি কি করতেছি, সবাই যেহেতু 250 টাকা সেল করতেছে মার্কেটে, আমি 250 টাকায় সেল করতেছি, সো আমি মার্কেট প্রাইসে সেল করতেছি, ঠিক আছে? সো যারা বেশি দামে কিনতে রাজি ছিল ওরা কিন্তু আমার 250 টাকায় পেয়ে যাচ্ছে। তো তার ওইটাকে আমি কি বলছি, কনজিউমার সারপ্লাস বলতেছি। কনজিউমার কেউ কেউ কনজিউমার, কোন কোন কনজিউমার কি করতেছে, বেশি দামে কিনতে রাজি আছে, বাট যেহেতু আমি মার্কেট প্রাইসে সেল করতেছি, এই কারণে ওইটাকে আমি বলতেছি সে কনজিউমার সারপ্লাস পাচ্ছে, কম দামে পেয়ে যাচ্ছে, সো এই এরিয়াটা হলো কনজিউমার সারপ্লাস। সেলিং এর ক্ষেত্রে দেখেন, সেলিং এর ক্ষেত্রে অনেকে ধরেন নোট 150 টাকায় সেল করতে রাজি আছে, অনেক প্রকাশক আর কি। সো কিন্তু মার্কেটে যেহেতু সবাই 250 টাকায় সেল করতেছে, সো এই যে 150 টাকায় সেল করতে রাজি ছিল সেও কিন্তু 250 টাকায় সেল করতেছে। তার মানে এটা সে প্রডিউসার সারপ্লাস, সে বেশি দামে পাচ্ছে, মার্কেট প্রাইস তার এক্সপেক্টেড প্রাইসের চেয়ে বেশি হওয়ার কারণে সে বেশি দাম পাচ্ছে। এবার ক্লিয়ার? জি, জি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আমি স্যার মিউট হয়ে গেছে। হ্যাঁ, মিট করা ছিল। থ্যাংক ইউ। সো আমি যখন ইন্টারন্যাশনাল এক্সপোর্ট করতে যাব, আমি যদি দেশের ভিতরে 250 টাকায় সেল করতে পারি, দেশের ভিতরে যদি আমি 250 টাকায় সেল করতে পারি, সো তখন কিন্তু আমার এক্সপোর্ট, আমি যখন এক্সপোর্ট করতে যাব বাইরের কান্ট্রির মানুষ যদি আমাকে 250 টাকা অফার করে, আমি কিন্তু সেল করবো না। আমি যখন এক্সপোর্ট করব অবশ্যই কেন এক্সপোর্ট করব, যদি বেশি প্রাইস পাওয়ার জন্য, রাইট? তো আমার ধরেন এটা 300 টাকা চলে গেল, 300 টাকা যখন যাবে, তখন আমার দেশের কি অবস্থা হচ্ছে, বাংলাদেশের কি অবস্থা হচ্ছে, ওইটা নিয়ে আলোচনা করতেছি। বাংলাদেশে যারা কনজিউমার এবং প্রডিউসারের সারপ্লাসের কি অবস্থা দাঁড়াচ্ছে ওইটা নিয়ে কথা বলবো। সো আমি যখন 300 টাকায় সেল করতেছি ইন্টারন্যাশনালি, তখন কিন্তু দেশের ভিতরে 300 টাকায় সেল করব। আজকে ধরেন, আজকে শার্টের কথা ধরেন, বাংলাদেশে আমার কাপড়ের যে দাম ধরেন শার্ট একটা 100 টাকা, বাট সরি আমি 250 টাকা দিয়ে বুঝাই, শার্ট ধরেন একটা 250 টাকা, ঠিক আছে? সো বাংলাদেশ থেকে যদি শার্ট এক্সপোর্ট না হইতো তাহলে কিন্তু আমি 250 টাকায় পাইতাম, বাট এক্সপোর্ট হওয়ার কারণে ওইটার দাম বেড়ে 300 টাকা হয়ে গেল। আমি 250 টাকা পাইতাম, 250 টাকা পাইতাম, বাট ওইটা কি হলো, তিনশো 300 টাকা হয়ে গেল। যখন আমি এক্সপোর্ট করতেছি 300 টাকা হয়ে যাচ্ছে শার্টের প্রাইস, এটা কিন্তু আমি এমন না যে আমি বাইরের কান্ট্রিতে 300 টাকায় সেল করতেছি, দেশের ভিতরে 250 টাকায় সেল করতেছি, জিনিসটা ওইরকম না। প্রডিউসারের কথা হলো, যারা শার্ট প্রডিউস করে ওদের কথা হলো যে তুমি ইচ্ছে হলে তুমি নাও, না হলে আমি বাইরে এক্সপোর্ট করে দিব। তো আমি প্রাইস আমি 300 টাকায় রাখবো, এর কমাবো না। তখন কি যাচ্ছে, আমার দেশের ভিতরে কি হচ্ছে, আমার দেশের ভিতরে সাপ্লাই কমে যাচ্ছে, রাইট? সো সাপ্লাই সরি প্রাইস বাড়াই দিচ্ছি, আমার এক্সপোর্টাররা প্রাইস বাড়াই দিচ্ছে, সে এই প্রাইস চার্জ করতেছে, 300 টাকা চার্জ করতেছে, 300 টাকায় আমার ডিমান্ড কার্ভকে এখানে টাচ করে আর সাপ্লাই কার্ভকে এখানে টাচ করে। তখন আমি কি করতেছি, এই পরিমাণ হলো এক্সপোর্ট, মাঝখানেরটা হলো এক্সপোর্ট করে দিচ্ছি আর কি। সো তাহলে আমার ডিমান্ড কার্ভ যেহেতু এখানে টাচ করে, তার মানে আমার ডোমেস্টিক্যালি এখন আমি কি করতেছি, আমার প্রাইস বাড়ার কারণে ডিমান্ড কমাই দিচ্ছি। সো আমার দেশের ভিতরে আমি এই পরিমাণ সেল করতেছি। সো ধরেন এখানে যদি আমি আগে 100 ইউনিট সেল করতাম, এখন 80 ইউনিট সেল করতেছি, আর এখানে আমি 120 ইউনিট,
হইলো এই পরিমাণ সেল করতে রাজি আছি। সো মাঝখানে যে 40 ইউনিট, এই 40 ইউনিট কোথায় কি করতেছি, আমি এক্সপোর্ট করতেছি। এই 40 ইউনিট আমি এক্সপোর্ট করে দিচ্ছি। সো আমার কনসার্ন ওইটা না, আমার কনসার্ন হলো এখন আমার ডোমেস্টিক্যালি আমার কনজিউমার সারপ্লাস কি হচ্ছে, আমার প্রাইস যেহেতু প্রাইস এখানে, ঠিক আছে, প্রাইস আফটার ট্রেড, আমার আমার প্রাইসটা যেহেতু আমি ধরেন এখন 300 টাকা, সো আমার এই এরিয়াটুকু কনজিউমার সারপ্লাস। এটা নিয়ে কারো কনফিউশন? অনেকে এই প্রাইস দিতে রাজি আছে, অনেকে এই প্রাইস দিতে রাজি আছে। সো এরিয়াটুকু কনজিউমার সারপ্লাস। সো আগের গ্রাফে কনজিউমার সারপ্লাস ছিল কি, আমার পুরো অনেক এরিয়াটা বড় ছিল, রাইট? 250 থেকে ছিল, 250 থেকে পুরো এরিয়াটা ছিল। বাট আমার ইন্টারন্যাশনাল ট্রেড হওয়ার ফলে কি হচ্ছে, কনজিউমার সারপ্লাস কমে গেছে। প্রাইস বাড়ার কারণে কনজিউমার সারপ্লাসের এরিয়াটা কমে গেছে, বাট প্রডিউসার সারপ্লাস কিন্তু বেড়ে গেছে। প্রডিউসাররা কিন্তু ধরেন আগে এই এরিয়া ছিল, বাট সে কিন্তু 300 টাকা চার্জ করার কারণে এটাও সে পাচ্ছে, সাথে সাথে যে এখানের যে গ্যাপটা আমার এক্সপোর্ট করার কারণে পুরো গ্যাপটা পাচ্ছে। তো এখানে প্রডিউসার সাপ্লাস বেড়ে যাচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড হওয়ার কারণে। কারো কোনো কনফিউশন? আচ্ছা, পরেরটা বুঝে দিলে আরেকটু ক্লিয়ার হবে। এবার আসি যে ইম্পোর্ট করতেছে, যে প্রোডাক্টটা ইম্পোর্ট করতেছে, ধরেন বাংলাদেশ থেকে আমি কি করতেছি, আমি আরএমজি রেডিমেড গার্মেন্টস আমি কি কোথায় ইম্পোর্ট এক্সপোর্ট করতেছি, ইউএসএ তে। তো ইউএসএ তে ইম্পোর্ট করতেছে, রাইট? তো যখন সে ইম্পোর্ট ছিল না, তখন হয়তো তার কি গ্রাফ ছিল, সে যখন ইম্পোর্ট করে নাই তখন তার গ্রাফ ছিল সাপ্লাই এবং ডিমান্ড যেখানে কাজ ক্রস করছে এই পয়েন্টে ছিল, এটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট ছিল। ইম্পোর্ট করার ফলে কি হচ্ছে, তো সে কেন ইম্পোর্ট করবে আমাকে একটা বলেন তো। তার হয়তো শার্টের দাম ধরেন 400 টাকা ছিল। সো সো ইউএসএ কেন আমার শার্ট ইম্পোর্ট করবে, কারণ দেশের ভিতরে সে যদি 400 টাকা দিয়ে একটা শার্ট কিনার দরকার হয়, সে যদি এটা 300 টাকায় পায়, কম দামে পায়, তখনই তো ইম্পোর্ট করতে যাবে। লজিক কি বলে? আমি বাইরে থেকে কখন ইম্পোর্ট করব, যখন আমি কম দামে পাবো। বেশি দাম হইলে তো আমি নিজের দেশ থেকে আমি প্রডিউস করতে পারি, অথবা কিনে সেল করতে পারি। তো আমি ইম্পোর্টে কখন যাব, যখন আমার দেশে যে প্রাইস আছে তার চেয়ে কম দামে যখন পাবো তখন ইম্পোর্ট করব। সো আমি কি করতেছি, কম দামে, আমার ব্রেক ইভেন পয়েন্ট ছিল এটা, আমার এখানে প্রাইস ছিল ধরেন আমার 400 টাকা, আমি 300 টাকায় আমি যেহেতু পাচ্ছি শার্ট, সো আমি 300 টাকায় কি করতেছি, প্রডিউস মানে ইম্পোর্ট করবো। এতে কি হচ্ছে দেখেন, আমার ডোমেস্টিক সাপ্লাই আমি কি করব এখানে টাচ করতেছে। সো যেহেতু প্রাইস কমে গেছে, আমরা জানি সাপ্লাই, প্রাইস কমে গেলে, প্রাইস যদি কমে আমার সাপ্লাই কমে, প্রাইস যদি বাড়ে আমার সাপ্লাই বাড়ে। সো এখানে যদি প্রাইস কমে গেছে, ডোমেস্টিকলি সাপ্লাইরা এই পরিমাণ সেল করতে রাজি আছে, সো আমার ডোমেস্টিক কোয়ান্টিটি সাপ্লাই এই পরিমাণ, ইম্পোর্টের পরিমাণ এটা। সো আমার ডিমান্ড কার্ভকে এখানে আমার প্রাইস যখন কমে, ডিমান্ড আবার বাড়ে। সো ডিমান্ড আমি পূর্বে এই পরিমাণ ডিমান্ড করতাম, ফর এক্সাম্পল 100 কোয়ান্টিটি ডিমান্ড করতাম, এখন 120 কোয়ান্টিটি ডিমান্ড করব, ডিমান্ডের পরিমাণ বেড়ে যাবে। সো মাঝখানে এই যে 40 গ্যাপটা, এই গ্যাপটা কোথেকে আসবে, আমি ইম্পোর্ট করে আনবো, আমি ইম্পোর্ট করবো। সো এখানে কি দাঁড়াচ্ছে দেখেন, আমি এখানে কি দাঁড়াচ্ছে, আমার আমার কনজিউমার সারপ্লাস ছিল এটা এরিয়াটা, এখন যদি আমি কম দামে পাচ্ছি এটাও আমার অ্যাড হচ্ছে, এই পরিমাণটা অ্যাড হচ্ছে কনজিউমার সারপ্লাস। আগে প্রডিউসার সারপ্লাসের পরিমাণ ছিল এই এরিয়াটা, এখন যেহেতু আমার প্রাইস কমে গেছে, সো প্রডিউসার সারপ্লাস এই পরিমাণ, প্রডিউসার সারপ্লাস কমে গেছে। সো আমাদের আলোচনা ছিল কিন্তু কনজিউমার এবং প্রডিউসার সারপ্লাসের আলোচনা। সো আপনি যখন কোশ্চেন আসবে আপনি এটা অ্যান্সার দিবেন, যে আমি ইম্পোর্ট করলে কি হচ্ছে, আমার প্রডিউসার সারপ্লাস কমে যাচ্ছে, বাট কনজিউমার সারপ্লাস বেড়ে গেছে। সো ঠিক আছে, আমরা তাহলে সামনে যাই। যদি কারো যদি কোশ্চেন থাকে আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে আবার ক্লিয়ার করব। গেইন এন্ড লস ইন ইন্টারন্যাশনাল ট্রেড, আমার 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 গেইন কি লস কি, ইন্টারন্যাশনাল ট্রেড হলে সুবিধা কি অসুবিধা কি, এটা শিখবো আমরা। আমার গেইনটা কি, ইন্টারন্যাশনাল ট্রেড হলে আমার সুবিধা কি, আমার সুবিধা হলো আমার ক্যানট প্রডিউস ইফিসিয়েন্টলি, এসএস গুডস ক্যানট প্রডিউস ইফিসিয়েন্টলি। আমি বাংলাদেশের কথা যদি বলি, আমি কম্পিউটার, আমি পিসি পার্সোনাল কম্পিউটার আমি ভালোভাবে প্রডিউস করতে পারি না, সো আমি ইম্পোর্ট করি, ইম্পোর্ট করে আমি ইউজ করতেছি। মোর চোজ, আমার চোজ বেড়ে যাচ্ছে, আমি অনেক কিছু ইম্পোর্ট করতে পারতেছি, বেটার কোয়ালিটি পাচ্ছি আমি, ইকোনমিক গ্রোথ হচ্ছে আমার। লস কেন, ডোমেস্টিক ইন্ডাস্ট্রি মে স্ট্রাগল এগেনস্ট দ্য চিপার ইম্পোর্ট। আমার যদি আমার দেশের ভিতর যদি পিসি আমদানি না হইতো, আমার দেশে হয়তো ইন্ডাস্ট্রিটা গ্রো করতো, বাট আমদানি হওয়ার কারণে আমার দেশে ইন্ডাস্ট্রি গ্রো করতেছে না।
জব লস হচ্ছে, আর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, আমি পুরো বিশ্বের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। হোয়াই ডাজ ইন্টারন্যাশনাল ট্রেড হ্যাপেন, কেন হয় ইন্টারন্যাশনাল ট্রেড, কেন হয়? আমার এক্সপোর্টার ইম্পোর্টার থাকে, আমরা জানি রিজন গুলা কি কি। কান্ট্রিজ ল্যাক সার্টেন রিসোর্স, আমার আসলে কিছু কিছু কান্ট্রির রিসোর্সই নাই ওটা প্রডিউস করার। আমার দেশে চিপ নাই, আমার দেশে চিপ নাই, আমি আসলে চিপ প্রডিউস করতে পারবো না, কম্পিউটারের যে চিপটা ওইটা আমি পারবো না, যার কারণে আমি পিসি নিজে নিজে প্রডিউস করতে পারবো না। তো এমন কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমার রিসোর্সই নেই, আমি চাইলেও প্রডিউস করতে পারবো না। বিজনেস সিক বেটার প্রাইস, আমরা প্রাইস হলো বেটার প্রাইস চাই, সো বেটার প্রাইস চাইলে আমি ইন্টারন্যাশনালি যাওয়া লাগবে। কনজিউমার ডিমান্ড ভেরিয়েটি অ্যান্ড কোয়ালিটি, আমরা অনেক প্রোডাক্ট চাই, কোয়ালিটিও ভালো চাই। ঠিক আছে, ধরেন আজকে আমি ধরেন বাংলাদেশে যে বাংলাদেশেও কিন্তু কাপড় আমদানি হচ্ছে, ক্লথ আমদানি হচ্ছে, কোথেকে করতেছি আমরা? ইন্ডিয়া থেকে করতেছি, ভিয়েতনাম থেকে করতেছি, বেটার কোয়ালিটির কাপড় আমদানি করতেছি। তো কেন এটা কেন হয়েছে? এটা মানুষ চায়, একটু ভেরাইটি চায়। আমার দেশের প্রোডাক্ট আমি পছন্দ করি না, পুরো বিশ্বে বাংলাদেশের আরএনজি চলে, গার্মেন্টস প্রোডাক্ট চলে, বাট কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা বাইরে থেকেও নিয়ে আসি, খুব বেশি না, পরিমাণটা বেশি না। কথা ক্লিয়ার বোঝা যায় না। আচ্ছা, এটা কি সবার জন্য না শুধু ওনার জন্য? একটু যদি সবাই সাউন্ড দিয়ে বলতেন। না, না, শুনতে পাচ্ছি ক্লিয়ার ভাই। আছে আমি আমাদের এন্ড আমি থেকে। আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে হয়তো ওনার এন্ডে, ভাই আপনার এন্ডে হয়তো নেটওয়ার্কের কোনো প্রবলেম আছে, এই কারণে হয়তো আপনি শুনতে পাচ্ছেন না। সো এটা কোনো ইন্ডিভিজুয়াল সমস্যা আর কি, সবার জন্য না। সো আমরা যে পয়েন্টে ছিলাম, ট্রেড থিওরি, ব্যারিয়ার এবং মডার্ন। এই চ্যাপ্টারটা কিন্তু খুবই সহজ, আমরা একটু মজা করে পড়বো, এখানে কোনো কঠিন কিছু নাই, একবারে সিম্পল। যেটা গ্রাফ ছিল, সো অনেকের গ্রাফের ভীতি আছে, সো আপনি যদি গ্রাফের ভীতি থাকে আপনি ইগনোর করবেন, বাট আমরা থিওরিটিক্যালি খুব মজার একটা চ্যাপ্টার। সো ট্রেড থিওরি, ট্রেড থিওরি বলতেছে আসলে আমার ট্রেডই করা লাগবে। একটা সময় ছিল কি, আমার বাংলাদেশের ভিতরে শুধু বাইসেল হইতো, বাইরের কান্ট্রিতে কেউ ট্রেড করতো না। তো আমি যদি 200 বছর আগের কথা চিন্তা করি, অথবা 500 বছর আগের কথা চিন্তা করি, 500 বছর আগের কথা চিন্তা করি, তখন দুইটা কারণে ছিল না, ট্রেড ছিল না। একটা হলো যোগাযোগ ব্যবস্থা ছিল না, ঠিক আছে, যোগাযোগ ব্যবস্থা থাকলেও অনেক কস্টলি ছিল, যেহেতু এখন এখন আমার কমিউনিকেশন ডেভেলপ হয়েছে। সো এখন কিন্তু আমি ট্রেড ছাড়া চিন্তা করতে পারি না। সো যে পয়েন্টে ছিলাম, যে ট্রেড থিওরি আসলে এই ট্রেডটা একদিনে হয় নাই, একদিন শুরু হয় নাই, 500 বছর আগে ট্রেড ছিল না, তারপর আস্তে আস্তে ট্রেড শুরু হয়েছে। সো আমরা একবার শুরু থেকে যদি পড়ি, যে ট্রেড থিওরি গুলা কি 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 থিওরির উপর বেসিস করে ট্রেডে গেছে। আমি এই থিওরির পড়ার আগে একটা গল্প বলি। চায়নার চায়না যে আজকে এই পুরো বিশ্বের সেকেন্ড পজিশনে আছে ইকোনমি দিয়ে, সো চায়নাও কিন্তু একটা সময় কি করতো না, গ্লোবাল ট্রেড সাপোর্ট করতো না। 1990 সালের দিকে গভর্নমেন্ট কি করলো, ওপেন করে দিল যে হ্যাঁ, আমার দেশে যে কেউ আমার ইন্ডাস্ট্রি সাপোর্ট করতে পারবা, ঠিক আছে, আমি আমি ওপেন হয়ে গেলাম, আমার দেশে কেউ এসে ইন্ডাস্ট্রি সাপোর্ট করতে পারবে, আমি বাইরের দেশে এক্সপোর্ট করতে পারবো, বাইরের কান্ট্রি কেউ আমার দেশে ইম্পোর্ট করতে পারবে। সো 1990 সালে যখন সে ওপেন করে দিচ্ছে, সব দেশের, ইউএস এর, আমেরিকা বা কানাডার মানুষ অথবা আমার ইউরোপ কান্ট্রির মানুষগুলো দেখলো, ব্যবসায়ীরা দেখলো ওইখানে তো লেবার কস্ট কম, সো আমরা গিয়ে একটা ইন্ডাস্ট্রি খুলি ওইখানে। 90-এর দশকে দুমায়া সবগুলো বিশ্বের বড় বড় কোম্পানি চায়নাতে ইন্ডাস্ট্রি খুলছে। কেন খুলছে? লেবার কস্ট কম, টেকনোলজি আছে ভালো। যার কারণে আজকে দেখবেন যে আপনি আইফোন কিনেন, আপনি ধরেন শাওমি কিনেন বা গাড়ি কিনেন, সব প্রোডাকশন হয় চায়নাতে। কোম্পানি হয়তো থাইল্যান্ডের, কোম্পানি হয়তো জাপানের, কোম্পানি হয়তো ইউএস এর, বাট প্রোডাকশন হচ্ছে চায়নাতে। এই শুরুটা হয়েছিল 1990 সালে। কেন শুরু হয়েছিল? যে ওই গভর্নমেন্ট ওপেন করে দিছিল। চায়নার গভর্নমেন্টের একটা ভালো ডিসিশন ছিল, ওরাও কিন্তু বেনিফিটেড হয়েছে। চায়নার জিডিপি এই যে 12% অথবা 15% শুরু হয়েছিল 1990 সালে, তারপর থেকে 1990 থেকে শুরু করে 2020 পর্যন্ত তাদের জিডিপি 10-এর উপরে ছিল, ঠিক আছে। সো এটা কেন হয়েছে? গ্লোবালাইজেশনের কারণে হয়েছে, ও ট্রেড ওপেন করে দেওয়ার কারণ হয়েছে। বাট বর্তমানে কি করতেছে ট্রাম্প? কি করতেছে ট্রাম্প? আমার কি করতেছে, যে সে ট্রেড ব্যারিয়ার দিচ্ছে, ট্যাক্স বসাচ্ছে, ব্যাট বসাচ্ছে। কিন্তু এটা মনে রাখেন, এটা কোনো ফাইন্যান্সের থিওরির ভিতরে পড়ে না, সেই জন্য সে সাফার করবে। লং রানে অবশ্যই সাফার করবে। শর্ট রানে মনে হচ্ছে যে আমি ট্যাক্স পাবো, টেরিফ পাবো, অন্যান্য দেশগুলো চাপায় যাবে, আমাকে বস মানবে। বাট লং রানে অল্টারনেটিভ ওয়ে বের করে ফেলবে, সো সে লস করবে, বড় ধরনের ধরা খাবে। সো আপনি বলতে পারেন তারপরও কেন করতেছে? এটা দুইটা কারণে, ওর গোরামির কারণে। ট্রাম্প টোটাল একটা গোরা লোক, এটা একটা জিনিস। যখন ট্রাম্প বলে, যখন সরকার প্রধান বলে, অন্যরা এটা পালন করতে বাধ্য থাকে, এটা একটা থিওরি। আরেকটা থিওরি হলো কি, যে ধরেন একটা কথা আছে যে মরার আগে মানুষ একটু চেষ্টা করে বাঁচার জন্য। সো তার তো স্ট্রেংথ সবকিছু শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সে সামরিক খাতে এখন খরচ কমাচ্ছে, সে তেল আমদানি কমাচ্ছে, সব দিক থেকে সে মানে মানে গুছিয়ে আনতেছে, এবং সে তার শক্তি শেষ হয়ে যাচ্ছে। যেহেতু সে তার অলরেডি সে টপ পজিশনে চলে গেছে, তার আর এক্সপানশনের সুযোগ নাই, পুরো বিশ্বের কন্ট্রোল রাখার সুযোগ নাই, যেহেতু চায়না আগে যাচ্ছে ইকোনমিক্যালি, ইন্ডিয়া আগে যাচ্ছে। সো এটা একটা লাস্ট ট্রাই দিচ্ছে আর কি।
সো যে পয়েন্টে ছিলাম, আমার আরেকটা আমি এক্সাম্পল দিই। ধরেন বাংলাদেশে আমরা জানি যে গরু, ইন্ডিয়া কি করছে আজ থেকে 10 বছর আগে বা 7-8 বছর আগে গরু আমদানি বন্ধ করে দিয়েছে, গরু বাংলাদেশে আসতে পারবে না। বাংলাদেশে কিন্তু এখন প্রচুর ফার্ম হচ্ছে। তো দেখেন আপনি, সাথে সাথে আমরা শক্ট হয়েছিলাম, আমাদের গরুর মাংসের দাম কিন্তু 450 থেকে আমার 700 চলে গেছিল। বাট 700 কিন্তু লাস্ট 3-4-5 ইয়ার্স ধরে কিন্তু 700তেই আছে। তো বা 750-তে আছে। এটা কেন হয়েছে? আমি যখন দেখবো যে আমি ইম্পোর্ট করতে পারতেছি না, তখন আমি নিজের ভিতরে ইন্ডাস্ট্রি ডেভেলপ করবো, আমি ডেভেলপ করার চেষ্টা করবো, প্রডিউস করার চেষ্টা করবো। সো আমেরিকা দরাটা খাবে ওই জায়গায়, সে যখন ট্যাক্স ট্যারিফ বসাচ্ছে। আমি আমেরিকাতে আমি এক্সপোর্ট করবো না, আমেরিকা থেকে আমি ইম্পোর্ট করবো না, আমি কি করব, বিকল্প পথ খুঁজবো, তখন সে আটকে যাবে আর কি। সো যে পয়েন্টে ছিলাম, আমি কেন ট্রেড শুরু করছিলাম, একটা সময় ছিল মার্কেন্টালিজম। মার্কেন্টালিজম আমার ছিল 1600 শতাব্দী থেকে 88 শতাব্দী পর্যন্ত, 1800 শতাব্দী পর্যন্ত। তখন কি করতো, এই থিওরি বলে আমরা কি করতাম, প্রমোট এক্সপোর্ট। সবাই বলতো তুমি এক্সপোর্ট প্রমোট করো, রেস্ট্রিক্ট ইম্পোর্ট, ইম্পোর্ট রেস্ট্রিকশন করে দিত টু একুমুলেট ওয়েলথ, ওয়েলথ একুমুলেট করার জন্য। বাট জিনিসটা হলো, আমি যদি শুধু এক্সপোর্ট করারকে এনকারেজ করি, ইম্পোর্ট করতে না দেই, আমার ট্রেড হবে না। আমার কি হবে না, ট্রেড হবে না। প্রতি দেশ যদি সেম জিনিস ফলো করে, একটা দেশ ফলো করলে প্রবলেম নাই, প্রত্যেকটা দেশ যদি বলে যে আমি ইম্পোর্ট করব না, তাহলে এক্সপোর্টটা কে করবে? এক্সপোর্ট তো করা সম্ভব না। প্রত্যেকটা দেশ যখন বলবে যে আমি ইম্পোর্ট করব না, শুধু এক্সপোর্ট করব, কিন্তু এক্সপোর্ট আমি কোথায় করব? সবাই যদি রেস্ট্রিকশন দিয়ে দেয় ইম্পোর্টের জন্য, আমি এক্সপোর্ট করতে পারবো না। সো এই কারণে ওই সময়টাতে কিন্তু কি হয় নাই, আমার গ্লোবালাইজেশন ততটা হয় নাই। বাট অ্যাডাম স্মিথ 1776 সালে এসে একটা থিওরি দিল, স্পেশালাইজ ইন অ্যাবসুলেট অ্যাডভান্টেজ থিওরি। ঠিক আছে, আমি যেটাতে এক্সপার্ট ওইটা আমি বেশি বেশি প্রডিউস করব, ওইটা এক্সপোর্ট করব। যেটাতে এক্সপার্ট না, ওইটা ইম্পোর্ট করব। তখন থেকে শুরু হয় আসলে গ্লোবালাইজেশনের গেমটা। তখন সবাই বলে তাই তো, এটা তো সুবিধা, আমার তো সবকিছু প্রডিউস করার দরকার নেই, আমি যেটা এক্সপার্ট হবে এটা বেশি প্রডিউস করবো, যেটা কম এক্সপার্ট হবে এটা কম প্রডিউস করবো। রিকার্ডো কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরি বলতেছে স্পেশালাইজ হোয়ার ডিসঅ্যাডভান্টেজ ইজ স্মলেস্ট। আমার উল্টা কথাটা বলতেছে, এখানে আমি বলছি স্পেশালাইজ ইন অ্যাবসলিউট অ্যাডভান্টেজ। তো রিকার্ডো ওই কথাটাই বলছে, ঘুরায় বলছে আর কি, যে যেটাতে আমার ডিসঅ্যাডভান্টেজ কম, আমি যেটাতে আমি মানে তার মানে হলো আমি যেটাতে এক্সপার্ট, ওইটাই আমি প্রডিউস করবো টু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি ম্যাক্সিমাইজ করার জন্য। এবার আসি ট্রেড ব্যারিয়ার গুলা কি কি। ট্রেড ব্যারিয়ারটা হলো টেরিফ, যেটা আমেরিকা করতেছে। আমি ইম্পোর্ট যদি ট্যাক্স বসাই, ঠিক আছে, আমি প্রাইস বেড়ে যাবে, প্রাইস বেড়ে বেড়ে গেলে আমি ওটা ইম্পোর্ট করতে বা এক্সপোর্ট করতে পারবো না। কোটা দিয়ে দিতে পারি। কোটাটা কি, যে আমি আমার যে আরএমজি আমার যদি কোটা ফেসিলিটিস দিয়ে দিই, কোটাটা কিরকম, যে আমি 40%, আমার যে কনজাম্পশন, আমি যদি 100টা সার কনজিউম করি, আমেরিকা যদি আজকে বলে যে আমি 100টা সার যদি কনজিউম করি, তার ভিতর 40টা আমি ইম্পোর্ট করবো, বাকিগুলো আমি নিজে প্রডিউস করবো। তো এরকম যদি লিমিট কোটা যদি দিয়ে দেই যে আমার এত পার্সেন্টের বেশি আমি ইম্পোর্ট করতে পারবো না, তাহলে এটাও আমার জন্য প্রবলেম ক্রিয়েট করে। নন টেরিফ ব্যারিয়ার আমার রেগুলার, যদি আমি রিজনাল, যদি আমি ইয়া করি, আমি বললাম যে শুধু আমার এশিয়ার দেশগুলোর ভিতর সাথে আমি ট্রেড করব, অন্য দেশের সাথে ট্রেড করব না। সো এটা আমার একটা কি হইতে পারে, ব্যারিয়ার হইতে পারে। তো এটা একটা ব্যারিয়ার হইতে পারে, আরেকটা হইতে পারে কার্টেল হইতে পারে, আর এক্সপোর্ট সাবসিডি হইতে পারে, ডাম্পিং হইতে পারে। সো একটা একটা আমি বুঝাচ্ছি। কার্টেল আমি বললাম যে আমার সাথে শুধু ইউএস এর ট্রেড হবে, সো এটাও একটা কার্টেল, এবং রিজনাল, এটা প্রায় কাছাকাছি টার্ম। এক্সপোর্ট সাবসিডি বলতেছে, ধরেন আজকে এক্সপোর্ট সাবসিডি একটা ভালো এক্সাম্পল দিচ্ছি। আজকে ধরেন এই বুইং এর কথা ধরেন, আমেরিকা কি করে, বুইং কে অনেক সাবসিডি দেয়। কেন সাবসিডি দেয়? যাতে বোয়িং কি করতে বেশি বেশি উড়োজাহাজ বানাইতে পারে, পুরো বিশ্বের মার্কেট যাতে ক্যাপচার করতে পারে। তো এতে কি হচ্ছে, আমার এটা কিন্তু আমার আমার অন্যান্য দেশের যে যারা প্লেন বানাচ্ছে ওরা কিন্তু ধরা খেয়ে যাচ্ছে। তো এটাও আমার ট্রেড ব্যারিয়ার হিসেবে কাজ করতেছে। ডাম্পিং হইতে পারে। ডাম্পিংটা হইলো, আমি ধরেন আজকে শার্ট, হ্যাঁ, শার্ট কি করলাম, আমি আমি পুরো বিশ্বের মার্কেট ধরার জন্য, আরএমজির মার্কেট ধরার জন্য, বাংলাদেশ কি করলো, শার্ট কম দামে সেল করলো, 200 টাকা প্রোডাকশন কস্ট, বাট সে কি করলো, 180 টাকায় সেল করলো, লসে সেল করলো। কেন লসে সেল করতেছে? এখন আমি লসে সেল করবো, পরে আমি কি করব, আমি পরে অনেক হায়ার প্রাইস চার্জ করবো। পুরো বিশ্ব যখন আমার কাছে চলে আসবে, তখন আমি 500 টাকা করে চার্জ করবো। এটাকে ডাম্পিং বলতেছে, যে ইনিশিয়ালি আমি কম দামে সেল করতেছি, পরে আমি হায়ার প্রাইসে সেল করবো। সো মডার্ন ট্রেন্ডটা কি, বর্তমানে গ্লোবালাইজেশন এবং ট্রেড লিবারাইজেশন চলতেছে। যদিও এটা আমি বলতেছিলাম ট্রাম্প আসার আগের কথা, বাট এখন কিন্তু আমার ট্রেড লিবারাইজেশন চলতেছে না, এখন কিন্তু ট্রেডের সমস্যা আছে।
সো আমরা চলে যাচ্ছি পরবর্তী পড়ায়, ব্যালেন্স অফ পেমেন্ট, ব্যালেন্স অফ ট্রেডের ভিতর ডিফারেন্স কি। সো আমি সহজে আগে পড়ি, হ্যাঁ। ব্যালেন্স অফ ট্রেড মানে হলো আমার এক্সপোর্ট এবং ইম্পোর্টের ডিফারেন্স, ডিফারেন্সটা হলো ব্যালেন্স অফ ট্রেড। এক্সপোর্ট মাইনাস ইম্পোর্টও বলতে পারি, এটা হলো ব্যালেন্স অফ ট্রেড। ব্যালেন্স অফ পেমেন্ট মানে কি, আমার বাংলাদেশের সাথে পুরো বিশ্বের কি হচ্ছে, প্রতিনিয়ত আমি কি করতেছি, আমি হয় পে করতেছি, এটা আমি পে করতেছি ইম্পোর্টের কারণে হোক, সার্ভিসের কারণে হোক, লোনের কারণে হোক, আমি পে করতেছি প্রতিনিয়ত। আমি পাচ্ছি, এটা পাচ্ছি কিসের কারণে, এক্সপোর্টের কারণে হোক, ইনকামের কারণে হোক, আমি ডলার পাচ্ছি। সো আমি $100 কি করলাম, পে করলাম, $80 পাইলাম, তাহলে আমার কি নেট মাইনাস হলো, আমার কি $20 আমি বেশি দিচ্ছি, ওইটাকে আমি বলতেছি আমার ব্যালেন্স অফ পেমেন্ট। একটু থিওরিটিক্যালি দেখি কি বলছে, রেকর্ড অফ অল ইকোনমিক ট্রানজেকশন উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আমার বাংলাদেশের সাথে পুরো বিশ্বের যে ইকোনমিক ট্রানজেকশন গুলো হচ্ছে, লেনদেন গুলো হচ্ছে, ওইটার ব্যালেন্সটাকে আমি ব্যালেন্স অফ ট্রেড বলতেছি। আর আমার ব্যালেন্স অফ পেমেন্ট বলতেছি, আর ব্যালেন্স অফ ট্রেড বলতেছি ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ এক্সপোর্ট এবং ইম্পোর্ট। এখন আপনি বলতে পারেন যে আমি কি করতেছি, বাংলাদেশ কি করতেছে, পুরো বিশ্বের সাথে আমি $100 পে করতেছি, $100 পে করতেছি, আমি পাচ্ছি হলো $80। সো $20 শর্টেজ, যে এটা কোত্থেকে আসতেছে, এটা রিজার্ভ থেকে আসতেছে। আবার যদি আমার এক্সেস থাকতো +20 থাকতো, তো ওইটাও রিজার্ভে চলে যেত। কোম্পানি গুলো কি কি ব্যালেন্স অফ পেমেন্টের, এখানে আমার কারেন্ট অ্যাকাউন্ট থাকে, ক্যাপিটাল অ্যাকাউন্ট থাকে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট থাকে, এগুলো ডিটেল আলোচনা করবো আমরা পরবর্তী স্লাইডে, শুধু নামগুলো জানেন। ব্যালেন্স অফ ট্রেডে কি থাকে, আমার গুডসের আমার এক্সপোর্ট ইম্পোর্ট থাকে, এটা ব্রডার স্কোপ, সবকিছু এখানে আসে, কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট এবং ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, এখানে এটা নেরোর স্কোপ, শুধু ট্রেড গুলো আসে। সো এই ছিল আমার ব্যালেন্স অফ পেমেন্ট এবং ব্যালেন্স অফ ট্রেডের ডিফারেন্স। আমরা চলে যাচ্ছি পরবর্তী পরে, কারেন্সি কনভার্টিবিলিটি, রিজন এবং রিকনসিলিয়েশন। আমি আমার কারেন্সিতে কনভার্টিবল, রিজন ফর সিকিং কারেন্সি কনভার্টিবিলিটি, আমি কেন চাই যে আমার কারেন্সিটা কনভার্টিবল হোক, কেন চাবো, টু মেক দ্য ইকোনমি ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ। আমার আজকে যেহেতু আমি নিজে নিজে আমি চলতে পারবো না, সো আমি যেহেতু বাইরে থেকে ইম্পোর্ট এক্সপোর্ট করা লাগবে, সো আমার কারেন্সিটা যদি কনভার্টিবল হয়, মানুষ কি করবে, আমার ডলার দিয়ে সে কি করবে, আমার টাকা কিনবে, টাকা কিনে কি করবে, আমার এখান থেকে ইম্পোর্ট করবে। ইন্টিগ্রাল দ্য ইকোনমি উইথ গ্লোবাল মানিটারি এন্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম, ইনক্রিজ ইনভেস্টমেন্ট এন্ড ইকোনমিক গ্রোথ। প্রিকন্ডিশন ফর সাকসেসফুল কনভার্টিবিলিটি, আমার এই সাকসেসফুল কনভার্টিবিলিটির জন্য আমার কি করা লাগবে। আজকে ধরেন আমি যদি কারেন্সির কথা চিন্তা করি, ডলার হলো বিশ্বে সবচেয়ে অ্যাকসেপ্টেবল কারেন্সি। তারপরে যদি আমি চিন্তা করি ডলারের পরে, ধরেন আমার সবচেয়ে খারাপ কারেন্সি কোনটা, জিম্বাবুয়ের কারেন্সি। জিম্বাবুয়ের কারেন্সি হলো, ওদের ইনফ্লেশন অনেক হাই, আমরা সবাই জানি। ইনফ্লেশন হাই হওয়ার কারণে কি হচ্ছে, আমার ওদের কারেন্সির স্টেবিলিটি নাই, একবারে নাই বললেই চলে, আমার একবারে নাই। তো এই কারণে জিম্বাবুয়ের কারেন্সি কেউ পছন্দ করে না। তো আমার তাহলে কারেন্সিকে কনভার্টেবল, তাহলে আমি যেটা শিখলাম যে স্টেবল কারেন্সি হলো ডলার, আর সবচেয়ে আনস্টেবল কারেন্সি হলো জিম্বাবুয়ের কারেন্সি। তো আমরা তো 1 নম্বর হইতে পারবো না, ডলারের মতো হইতে পারবো না, তারপরে স্টেবল করার জন্য আমার কি কি করা লাগবে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ব্যালেন্স করা লাগবে, আমার ফিসক্যাল এবং মনিটারি পলিসি সুন্দর হওয়া লাগবে, আমার ইনফ্লেশন কন্ট্রোল থাকা লাগবে। আজকে আমি জিম্বাবুয়ের কথা বলছি, জিম্বাবুয়ের কারেন্সি স্টেবল না কেন, ওদের ইনফ্লেশন হলো 300% ছিল, এখন অবশ্য 80% নেমে আসছে। তো 300% যদি কারেন্সির আমার ইনফ্লেশন হয় ওই দেশের, তো ওই দেশের কারেন্সি তো দেখা গেছে ওটা কি করে, বস্তা ভরে টাকা নিয়ে যায় এবং বাজার করার জন্য। ইনফ্লেশন অনেক হাই হলে ওই কারেন্সি কেউ পছন্দ করে না। আমার এক্সটার্নাল ব্যালেন্সের জন্য দরকার, বা প্রিকন্ডিশন, আমার কারেন্সিকে স্টেবল করার জন্য আমাকে কি করতে হবে, এক্সটার্নাল ফাইন্যান্সিয়াল ব্যালেন্স ক্রিয়েট করা লাগবে, এনশিওর স্টেবিলিটি, এক্সচেঞ্জ রেটের স্টেবিলিটি এনশিওর করা লাগবে, এডুকেট লেভেল অফ রিজার্ভ, আমার রিজার্ভ এডুকেট থাকা লাগবে। রিজার্ভটা কেন দরকার একটু দেখেন তো, রিজার্ভ এডুকেট থাকা লাগবে কেন, আমি বাংলাদেশ, আমি প্রতিনিয়ত কি করতেছি, পুরো বিশ্বের সাথে ট্রানজেকশন করতেছি। সো আমার যদি রিজার্ভ না থাকে, আমার যদি রিজার্ভে ডলার না থাকে, তাহলে রিজার্ভে টাকা না থাকা মানে আমার পকেটে টাকা না থাকার মতো। কারণ আমি যখন বাইরে থেকে ইম্পোর্ট করব, তখন আমাকে বাইরে কি কি করা লাগবে, ডলার দেওয়া লাগবে। সো আমার পকেটে যদি রিজার্ভ না থাকে, তাহলে কিন্তু
আমি ডলার দিতে পারবো না। এখন আপনি বলতে পারেন যে আমি যে এক্সপোর্ট করতেছি, এক্সপোর্ট থেকে ডলার পাচ্ছি, ওইখান থেকে দিব। বাট এক্সপোর্ট যদি কাভার না হয়, আমি যদি এক্সপোর্ট করি হলো 80 টাকা, আর ইম্পোর্ট করে যদি $100, আমি $80 যদি এক্সপোর্ট করি আর ইম্পোর্ট যদি $100 করি, তাহলে কিন্তু ওই $20 কিন্তু রিজার্ভ থেকে যাবে। তো রিজার্ভে যদি না থাকে, তাহলে স্টেবল রিজার্ভ যদি না থাকে, তাহলে কিন্তু আমার জন্য সমস্যা। Incentive system leverage the system to ensure positive impact of the market force resolution. সো এই রিজন গুলো, আমার এই কন্ডিশন গুলো যদি ফুলফিল করি, তাহলে আমার কারেন্সি স্টেবল হবে। ব্যালেন্স অফ ট্রেড আমি অলরেডি পড়ে আসছি, যে এটা আমার কি করে আমার দেশের সাথে পুরো বিশ্বের যে ট্রানজাকশনটা ওইটা কম্পেয়ার করে। পজিটিভ ব্যালেন্স অফ ট্রেড আমি বলছি, এটা নিয়ে আমি যাচ্ছি না, যে আমি যদি বেশি এক্সপোর্ট করি, বেশি টাকা পাই, ওইটা হবে পজিটিভ ব্যালেন্স অফ ট্রেড। আমার ইকোনমিক বেনিফিটটা কি পজিটিভ ব্যালেন্স অফ ট্রেড যখন হবে? তো আমি যদি বেশি সেল করি, বেশি যদি এক্সপোর্ট করি, এক্সপোর্ট গ্রেটার দেন ইম্পোর্ট, তার মানে ইনকাম বুস্টিং, ইনকাম, আমার ইনকাম বাড়তেছে, আমার জব ক্রিয়েশন হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে। নেগেটিভ ব্যালেন্স অফ ট্রেড এবং এটার ইম্প্যাক্টটা কি ইকোনমিতে নেগেটিভ হবে কখন? যখন আমার কি করব, আমি আমি ইম্পোর্ট করব বেশি এক্সপোর্টের চেয়ে। এটা সমস্যাটা হলো আমার ইনকাম ডিক্রিজ করবে, আমার জব ক্রিয়েশন হবে না, আমি কি করব, বোরিং এর উপর ডিপেন্ড করব। তো আমার ব্যালেন্সটা কি, ফাইন্ডিং ব্যালেন্স, মাঝে মাঝে যদি অকেশনালি নেগেটিভ ব্যালেন্স অফ ট্রেড, সমস্যা নাই। বাট কন্টিনিউয়াসলি যদি আমার ব্যালেন্সের সমস্যা থাকে, তাহলে সমস্যা। আমি যদি কন্টিনিউয়াসলি যদি আমি ইম্পোর্ট করি বেশি এক্সপোর্টের চেয়ে, তাহলে আমি কি করব, আমি শর্ট টাইমের জন্য হলে আমি রিজার্ভ থেকে কভার করব, অথবা আমি লোন নিয়ে কভার করব। বাট এই যদি লং টাইম চলতে থাকে, তাহলে আসলে আমার কভার করা সম্ভব হয় না। যেটা হয়েছিল, বাংলাদেশের রিজার্ভ কিন্তু 15 বিলিয়নে নেমে গেছিল। আর একটু যদি কমতো, তাহলে আমাদের দেশ আসলে অনেক রেস্ট্রিকশনে পড়ে যেত। সো আমরা এই চ্যাপ্টারের পরে একটা বিরতিতে যাব। সো আমরা এই চ্যাপ্টারের প্রায় শেষের দিকে চলে আসছি, একটু মনোযোগ ধরে রাখবো। অ্যাড্রেসিং বাংলাদেশ ডিক্লাইনিং ব্যালেন্স, ট্রেড ব্যালেন্স আমার ডিক্লাইন করতেছে কেন? আমি বেশি ইম্পোর্ট করতেছি, এই কারণে, আর কিছু না। রিভার্সাল স্ট্র্যাটেজি আমি কি করব, তাহলে এই আমার এই ব্যালেন্সকে রিভার্স করার জন্য কি করতে হবে? আমি বেশি বেশি কি করা লাগবে, এক্সপোর্ট করা লাগবে, প্রোডাক্ট কোয়ালিটি বাড়ানো লাগবে, তাহলে এক্সপোর্ট বেশি হবে। আমার টেকনোলজি ইমপ্রুভ করা লাগবে, আমার ফেয়ার ট্রেড এগ্রিমেন্ট নেওয়া লাগবে, আমি আমি নেগোশিয়েটটা ভালো করে করব। ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে কথা বলছিলাম, যে আমার রেকর্ড ফর কান্ট্রি ট্রানজাকশনিং উইথ দ্য ওয়ার্ল্ড, ট্র্যাক মানি ফ্রম এক্সপোর্ট, ইম্পোর্ট এবং ইনভেস্টমেন্ট। এটা কেন ম্যাটার? শো ইফ দ্য কান্ট্রি আর্ন মোর, আমার ব্যালেন্স অফ দেন দ্য স্পেন্ড পজিটিভ যখন হবে, তখন আমি কি করতেছি, আর্ন করতেছি আমার এক্সপেন্সের চেয়ে, এই কারণে এটা ম্যাটার। এবার একটা ইম্পর্টেন্ট পড়ায় যাব, এটা খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে। কম্পোনেন্ট অফ কারেন্ট অ্যাকাউন্ট, আমি বলছিলাম ব্যালেন্স অফ পেমেন্ট এর কম্পোনেন্ট হলো কারেন্ট অ্যাকাউন্ট, 2 নম্বর হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট, 3 নম্বর হলো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। ঠিক আছে? তো ব্যালেন্স অফ পেমেন্টের এই 3টা কম্পোনেন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট। এখন আমরা কারেন্ট অ্যাকাউন্ট গুলো পড়বো, একটু পরে ক্যাপিটাল অ্যাকাউন্ট পড়বো, তারপর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট পড়বো। সো কারেন্ট অ্যাকাউন্টের কম্পোনেন্ট কোনগুলা? 1 নম্বর হলো এক্সপোর্ট এবং ইম্পোর্ট। সার্ভিস, 2 নম্বর হলো সার্ভিস, ট্যুরিজম, ট্রান্সপোর্টেশন হইতে পারে, টেকনোলজি সার্ভিস হইতে পারে, হেলথ সার্ভিস হইতে পারে। 3 নম্বর হলো ইনকাম, এটা ফরেন কোম্পানি পেমেন্ট হইতে পারে। 4 নম্বর হলো ট্রান্সফার। আপনারা আসলে পুরোটা ক্লিয়ার হওয়ার নাই এখন, আমি জানি। সো আমি একটু ক্লিয়ার করি। কারেন্ট অ্যাকাউন্টে কি থাকতেছে আমার? 1 নম্বর হলো এক্সপোর্ট, ইম্পোর্ট থাকতেছে। সো আমার এক্সপোর্ট এবং ইম্পোর্ট, সো আমি এক্সপোর্ট করি হলো ধরেন $100, ইম্পোর্ট করি ধরেন $120, তাহলে কি হচ্ছে, ব্যালেন্স মাইনাস ব্যালেন্স দাঁড়াচ্ছে কি $20, রাইট? তাহলে এটা আমরা ক্লিয়ার হইলাম। সার্ভিস কি, ধরেন আমি সার্ভিস কি করি, আমি এখানেও $100 আমি কি করি, ইম্পোর্ট করি, ঠিক আছে, মাইনাস, আর আমি এক্সপোর্ট করি $80, এখানেও আমার ইজিক্যাল টু মাইনাস হইলো $20। ইনকাম,
আমি বাইরের কান্ট্রিতে আমার যে ব্যবসা আছে বা অত শেয়ারে ইনভেস্টমেন্ট আছে ওইখান থেকে আমি পাই হলো ধরেন আমি আমার দেশেও অনেকের ইনভেস্টমেন্ট আছে তাই না, আজকে ব্যাট বিসি কথা যদি চিন্তা করি, ব্যাট বিসিতে যে আর্ন হচ্ছে ডিভিডেন্ড আকারে ঘোষণা করতেছে এগুলো কিন্তু বাইরে চলে যায়। সো বাইরে চলে যায় কত, আমি ধরলাম $30 বাইরে চলে যায়। আর আমাদের দেশের ব্যবসায়ীদের যে বাইরে ব্যবসা আছে ওইখান থেকে আমরা কি পাই, $20 পাই। ইজিক্যাল টু আমি মাইনাস হচ্ছে কত, $10। আমার দেশ থেকে বেশি চলে যাচ্ছে $10। তাহলে টোটাল ডেফিসিট কত দেখেন তো, $20, $20, $10, টোটাল কিন্তু আমার মাইনাস অলরেডি হয়ে গেছে $50। এবং এটা বাস্তব চিত্র কিন্তু, ট্রান্সফার, এইড এবং রেমিটেন্স। সো এক্স্যাক্টলি আমি কি করতেছি, $50 রেমিটেন্স পাচ্ছি। অ্যাকচুয়ালি হলো বেসিক্যালি 22 বিলিয়ন আর কি। বাংলাদেশ অন অ্যান এভারেজ প্রতি বছর 22 বিলিয়ন রেমিটেন্স পায়। সো এই রেমিটেন্স পাওয়ার কারণে আমার যে তিনটা জায়গায় আমার $50 ডেফিসিট হয়েছে, আমি রেমিটেন্স পেয়ে যাচ্ছি কি $50। এই কারণে আমরা টিকে আছি, বাংলাদেশ এখনো রিজার্ভ জিরো হয় নাই। ঠিক আছে, আর এর চেয়ে বেশি শর্ট থাকলে তো রিজার্ভ থেকে যাইতো, বাট রিজার্ভ জিরো হয় নাই কেন, এই আমার এই রেমিটেন্সের কারণে। তো আপনি বলতে পারেন যে আমরা তো লোনও নিচ্ছি, লোনের টাকা তো রিজার্ভে ঢুকতেছে। হ্যাঁ, বাংলাদেশ আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক থেকে লোন নিচ্ছে, আবার লোনের রিপেমেন্টও করতেছে, ওইখানে অত বেশি ইম্প্যাক্ট পড়তেছে না। বাট ওইখানে লোনের পরিমাণ দিনে দিনে বাড়তেছে, বাট ওইটা আমার পজিটিভ ইম্প্যাক্ট না। আমার রেমিটেন্সের কারণে বেসিক্যালি কি হচ্ছে, আমি ব্যালেন্স অফ পেমেন্টে আমি নেগেটিভে যাচ্ছি না। তো এই হলো আমার ওভারঅল কারেন্ট অ্যাকাউন্টের ব্যালেন্স। কারো কোনো কনফিউশন? না স্যার, ঠিক না, আছে। ঠিক আছে। আমরা একটু সাউন্ড দিব না, একটু বোরিং হয়ে যাব। ঠিক আছে, কম্পোনেন্ট অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট, এর এই পড়াটা খুব মজা। ক্যাপিটাল নাম থেকে বোঝা যাচ্ছে যে আমি লং টাইম ফাইন্যান্সিং, শর্ট টাইম না, লং টাইম পেমেন্ট গুলো আর কি। কি কি আছে, ফরেন ইনভেস্টমেন্ট। সো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেগুলো, যে ইনভেস্টমেন্ট ইন বিজনেস। সো এটা হইতে পারে পজিটিভ, হইতে পারে নেগেটিভ হইতে পারে। বাইরের কেউ কি করলো, আমার $100 কি করলো আমার দেশে ইনভেস্ট করলো, আমি কি করলাম, আমি $50 হয়তো বাইরের কান্ট্রিতে ইনভেস্ট করছি। তো বাইরের কান্ট্রি কি, এটা এটা ধরেন ব্যাট বিসি। ব্যাট বিসি বাংলাদেশে যখন নতুন ব্যবসা শুরু করে তখন কিন্তু সে ডলার নিয়ে বাংলাদেশে এসে ব্যবসা শুরু করছে, ওইটাকে ফরেন ইনভেস্টমেন্ট বলতেছে। তাহলে এখানে আমি কি পাইলাম, আমি আমার পজিটিভ $50 পাইলাম। ফরেন লোন, আমি এখানে ধরেন আমি ফরেন লোন, বাংলাদেশ তো কেউ বাইরের কান্ট্রিতে কাউকে লোন দেয় না, আমরা বেসিক্যালি বড় করে থাকি, ধরেন এখানেও আমি $50 বেশি লোন করলাম। গিফট এবং ডোনেশন, এটাও আমরা পেয়ে থাকি, বেশি দেই না বেশি। তো গিফট এবং ডোনেশন যদি আমি পাচ্ছি, ধরেন এখানেও ধরেন $50 পাইলাম। সেল অফ অ্যাসেট, আমি কি করতেছি, ল্যান্ড এবং বিল্ডিং বাইরের কান্ট্রিতে সেল করে, আমার বাংলাদেশের কিন্তু অনেক ব্যবসায়ী বাইরের কান্ট্রিতে হোম আছে, বাড়ি আছে, বাইরের কান্ট্রির অনেকেও বাংলাদেশে বাড়ি আছে, সো এটার পরিমাণটা কম। তো সেল অফ অ্যাসেট, আমি যদি বাইরের কান্ট্রিতে বাড়ি সেল করে বাংলাদেশে টাকা নিয়ে আসি, সো এটাও আমার পজিটিভ, এটা আমি পজিটিভ $10 দিলাম। ঠিক আছে, তো ক্যাপিটাল অ্যাকাউন্ট পজিটিভ হয়, এটা মনে রাখেন, ক্যাপিটাল অ্যাকাউন্ট পজিটিভ হয়, পরিমাণটা কম আর কি, পরিমাণটা কম। এটা তো সব মিলে আমি ধরেন, সব মিলে হয়তো ধরেন 2 বিলিয়ন, 2 বিলিয়ন হয়। এখানে আমরা চলে যাচ্ছি আর একটা পরে, ব্যাংকার্স রোল ইন ফেসিলিটেটিং বাংলাদেশি গার্মেন্টস এক্সপোর্টার। আমরা গার্মেন্টস এক্সপোর্টার গুলাকে বাংলাদেশের ব্যাংকগুলা কি সুবিধা দিচ্ছে, আমি লেটার অফ ক্রেডিট ওপেন করে দিচ্ছি, আমরা এটা নিয়ে ডিটেল আলোচনা পরে করব। শিপিং প্রসেসে আমি ফেসিলিটেশন দিচ্ছি। ঠিক আছে, আমি এক্সপোর্ট বিল রিয়েলাইজেশনে হেল্প করতেছি। তো এক্সপোর্ট বিল কি আমরা ডিটেল পরে আলোচনা করব, জাস্ট নামগুলো মনে রাখেন। আমি কমিউনিকেশন এবং কোঅর্ডিনেশনে হেল্প করতেছি। সিকিউরিং ইম্পোর্ট অফ র মেটেরিয়াল, সিকিউরিং ইম্পোর্ট অফ র মেটেরিয়াল, আমি র মেটেরিয়াল ইম্পোর্ট করার জন্য কিভাবে সিকিউর করি, আমি ধরেন বাংলাদেশের ইম্পোর্টার, আমি গার্মেন্টস এক্সপোর্ট করে থাকি। সো গার্মেন্টস এক্সপোর্ট করতে গিয়ে আমার র মেটেরিয়াল ইম্পোর্ট করা দরকার হয় ইন্ডিয়ার কাছ থেকে। সো ইন্ডিয়ার ব্যবসায়ী আমাকে দিতে চায় না, তোমাকে র মেটেরিয়াল দিব না। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমি ব্যাংক গ্যারান্টি দিচ্ছি। সো আমার ব্যাংক কিভাবে আমাকে সিকিউরিটি দিচ্ছে, আমার ইম্পোর্টারকে, ইন্ডিয়ার ব্যবসায়ীকে কিভাবে সিকিউরিটি দিচ্ছে, ইউজ এ লেটার অফ ক্রেডিট, আমার এলসি দিচ্ছে যে তুমি এক্সপোর্ট করো, আমি গ্যারান্টি দিচ্ছি। কন্ডাক্ট ডিউ ডিলিজেন্স, সেই ডিউ ডিলিজেন্স সাপ্লাই ক্রেডিটিবিলিটি অর্জন করতেছে। ডিউ ডিলিজেন্স মানে যা করার দরকার নিয়মিত পেমেন্ট করতেছে। ইন্স্যুরেন্স কাভারেজ, ব্যাংক ইন্স্যুরেন্স কাভারেজ দিচ্ছে, কোয়ালিটি অ্যাসুরেন্স দিচ্ছে, এবং লিগ্যাল কমপ্লায়েন্স আমরা পালন করতেছি। রোল অফ ব্যাংক ইন ইন্টারন্যাশনাল ট্রেড, ব্যাংক ইন্টারন্যাশনাল ট্রেডে কি রোল প্লে করতেছে, ফেসিলিটিং পেমেন্ট, আমার পেমেন্টটা ব্যাংকের থ্রুতে যায়, আমি যে ইম্পোর্ট করতেছি অথবা এক্সপোর্ট করতেছি, ইম্পোর্ট করলে আমার কাছে যে পেমেন্টটা আসতেছে, সরি, ইম্পোর্ট করলে আমার কাছে পেমেন্ট চলে যাচ্ছে, ব্যাংকের থ্রুতে যাচ্ছে, এক্সপোর্ট করলে আমার কাছে পেমেন্ট আসতেছে, ব্যাংকের থ্রুতে আসতেছে।
এটা হলো প্যাসিভ রোল। অ্যাক্টিভ রোল কি প্লে করতেছি? ডকুমেন্টারি কালেকশন, আমাকে ডলার কালেকশন করে দিচ্ছে, ডকুমেন্টারি ক্রেডিট আমাকে গ্যারান্টি দিচ্ছে। প্রোভাইডিং ফাইন্যান্সিং, আমি যে এক্সপোর্ট করব, আমি যে আরএম যে এক্সপোর্ট করব, আমি এলসি পাচ্ছি, এলসির এগেনস্টে সে আমাকে লোন দিচ্ছে। ঠিক আছে, এটা প্রি শিপমেন্ট হতে পারে, পোস্ট শিপমেন্ট হতে পারে, এগুলো নিয়ে আমরা ডিটেল পরে আলোচনা করব। ফরেন এক্সচেঞ্জ, আমার এনেবল কারেন্সি এক্সচেঞ্জ এন্ড হেজিং সলিউশন, অফশোর ব্যাংকিং এ ফেসিলিটি দিচ্ছে। সো আমার কারেন্সি এক্সচেঞ্জ করার সুযোগ দিচ্ছে আর অফশোর ব্যাংকিং এর সুযোগ দিচ্ছে। এই সুবিধাগুলো ব্যাংক দিয়ে থাকে।